বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি, এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব, প্রথমে যে তথ্যটি তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের 12 তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তী সরকার। গুম বিষয়ে প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের আমলে গুমের মতো অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতে পর্যাপ্ত পদক্ষেপ দেখা যায়নি। এছাড়া গুম ঠেকাতে খসড়া আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না। এই ছিল কিছু তথ্য। আমি পরের তথ্যে চলে যাই। তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষার জন্য উপদেষ্টাদের অব্যাহতি দিতে হবে। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে, তাই সরকারের ভাবমূর্তি রক্ষায় তাকেও অব্যাহতি দিতে হবে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন তিনি। তারপর যে তথ্যটি তা হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন এবং সেখানে ঢাকা অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালিও যুক্ত হন। সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন যে, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। এবং সবশেষ আরেকটি তথ্য, তা হচ্ছে মানব জমিনের একটি প্রতিবেদন। সেখানে একটি প্রথম প্যারাটা আমি একটু তুলে ধরছি। তা হচ্ছে, প্রফেসর ইউনূস এখন কি করবেন, তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। সবশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যে অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মত পার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যেটা প্রফেসর ইউনূস কখনোই স্পষ্ট করেননি। তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে সেনা প্রধানের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু মৌলিক বিষয়ে যে মত পার্থক্য দেখা দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। গত 5ই আগস্ট বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তনটা ঘটে এবং তারপরে বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল, যারা বাংলাদেশে একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত হোক, আমাদের এখানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হোক, এই প্রত্যাশাগুলো যাদের মধ্যে ছিল, তারা সবাই একসাথে কণ্ঠ মিলিয়ে যে প্রতিষ্ঠানটিকে অ্যাপ্রিসিয়েট করেছে, তাদের অবদানকে স্বীকার করেছে, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। গত গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের এই বিজয়ের
পেছনে অথবা এই বিজয়ের সাথে যাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছিল সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। এবং তারা যদি তখন জনগণের পাশে না দাঁড়িয়ে সাবেক সরকারের পক্ষে দাঁড়াতো, ফলাফল কি হতো জানি না, তবে রক্তক্ষয় আরো বেশি হতো এবং শেষ পর্যন্ত হয়তো অবশ্যই জনগণ বিজয়ী হতো, কিন্তু এর ভেতর থেকে আমাদের এখানে রক্তক্ষয়টা বাড়ত। ঠিক 9 মাস পরে সেই ঘটনার গতকালকে সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকগুলো শঙ্কা, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো সন্দেহ এবং ধাঁধার তৈরি হয়েছে আমাদের। গতকালকে রাতে এটি দেখার পরে যখন সোশ্যাল মিডিয়ায় প্রথমে দেখলাম, তখন ধারণা ছিল যে আসলে এটি নানা রকমের গুজবের হয়তো একটা অংশ হতে পারে, কারণ এই ধরনের ঘটনায় আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় কতগুলো অতিরঞ্জিত বক্তব্য দেখি। পরবর্তীকালে বিভিন্ন সোর্স থেকে এবং ইতিমধ্যেই গণমাধ্যমে যে সমস্ত তথ্য এসেছে সেখান থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে সেনাপ্রধান এই বক্তব্যগুলো দিয়েছেন, এই কথাগুলো বলেছেন। সেনাপ্রধানের বক্তব্যের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি 4টি বিষয়ে আমি তার বক্তব্যের মধ্যে খুঁজে পেয়েছি। প্রথমত, তিনি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন এবং তার উপরে গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন যে একটা দেশ পরিচালিত হতে হবে নির্বাচিত সরকারের অধীনে। দ্বিতীয়ত হচ্ছে, রাষ্ট্রীয় নিরাপত্তাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং তিনি মনে করেন যে রাষ্ট্রের নিরাপত্তা অখণ্ডতা বিষয়ক যে কোনো বিষয়ে যে সমস্ত এজেন্ডাগুলোর সঙ্গে সম্পৃক্ততা আছে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবশ্যই সরকার অর্থাৎ পার্লামেন্ট। জি, শরীফুজ্জামান শরীফ, আমাকে একটি বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে আপনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি, শরীফুজ্জামান শরীফ এবং অ্যাডভোকেট রফিক শিকদার। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। শরীফুজ্জামান শরীফ, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, দুঃখিত, আমাকে একটি বিরতিতে যেতে হয়েছিল, আপনি কন্টিনিউ করেন প্লিজ। ধন্যবাদ। আমি প্রধানত সেনাপ্রধানের বক্তব্যের মধ্যে 4টা বিষয় দেখছি। প্রথমত, তিনি একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং তার সাথে তিনি একটা সময়সীমা ইত্যাদি বলেছেন। দ্বিতীয়ত, তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং এগুলো হুমকির মুখে পড়ে এই ধরনের কোনো কাজে যুক্ত না হতে বলেছেন এবং এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এটা নির্বাচিত সরকারের নেওয়া উচিত সেটি বলেছেন। তৃতীয়ত, তিনি জননিরাপত্তার কথা বলেছেন, বিশেষ করে মব সন্ত্রাস। যদিও এর আগেও তিনি এই বিষয়টি সতর্ক করেছিলেন, কিন্তু গতকালকে আবার করেছেন, কিন্তু তারপরেও যে পরিস্থিতির উন্নতি হয়েছে তা না। আজকে আপনি জানেন যে বাংলাদেশের 3টি জায়গায়, তার মধ্যে 3টাই আদালতে মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে, একটা মানিকগঞ্জে, একটা টাঙ্গাইলে আর একটা বরগুনায়। অর্থাৎ প্রধান সেনাপতির এই হুঁশিয়ারির পরেও এখানে পরিস্থিতি উন্নতি হয়নি। চতুর্থত, গত 9 মাস বাংলাদেশের 5ই আগস্টের পরে যে প্রতিষ্ঠানটি সরকারকে সব থেকে বেশি সহযোগিতা করেছে সেই প্রতিষ্ঠানটিকে অন্ধকারে রেখে তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে এবং এক ধরনের তাদের উপরে খবরদারি করার চেষ্টাটা হয়েছে। সেনাপ্রধান তার বক্তব্যের মধ্যে এই বিষয়টা তুলে ধরেছে। এখন প্রশ্ন হলো, আজকে আপনি বিকাল থেকে দেখছেন একাধিক সমন্বয়ক, উপদেষ্টা, রাজনৈতিক নেতৃত্ব, তাদের মুখ থেকে বলা হচ্ছে যে আমাদের ঐক্য নষ্ট হলে এখানে আবার অন্ধকারের শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। এবং আমার ধারণা, সেনা প্রধানের গতকালকের বক্তব্যের পরে তারা এই ইউনিটির প্রয়োজনীয়তা তুলছেন
কিন্তু আমি তো সেনাপ্রধানের এই বক্তব্যের মধ্যে তাদের জন্য কোনো হুমকির কোনো কিছু দেখি না। বাস্তবতা সেনাপ্রধান তুলে ধরেছেন। এরা এতটা উদ্বিগ্ন হয়ে গেলেন কেন? নিশ্চয়ই তাদের অন্য কোনো ভাবনা তাদের মধ্যে আছে। আপনি সেনাপ্রধানের অনুপস্থিতিতে একজন বিদেশি নাগরিককে এনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করলেন। এরপরে যদি সেনাপ্রধান তার প্রেক্ষিতে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে, নিশ্চয়ই সেটি ইউনিটিকে ক্ষতিগ্রস্ত করবে না, হুমকি তৈরি করবে না। ভীত হওয়ার কিছু নেই, বরং প্রশ্নটা করা উচিত তাদেরকে যারা এই খারাপ কাজটি করেছে। সরকার সেনাপ্রধানের সাথে আলোচনার সাপেক্ষে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে, আমি সেটি মনে করি না। কিন্তু সাংবিধানিক কতগুলো বাধ্যবাধকতা মেনে সরকার সেই কাজগুলো করতে পারে। কিন্তু যখন একটা সরকার সেনাবাহিনীর সমর্থনে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে, তখন আপনি সেনাপ্রধান দেশে নেই, তিনি মস্কো সফর করছেন, সেই সময় আপনি একজন বিদেশি নাগরিককে এনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্বে বসিয়ে দিলেন, প্রধান উপদেষ্টা করলেন। আমি মনে করি যে এর ভেতর থেকে আপনি একটা সন্দেহ এবং অবিশ্বাসের মুখে ঠেলে দিয়েছেন সেনাবাহিনী। সেনাপ্রধান সহ যারা গত 9 মাসে সরকারকে সহযোগিতা করছে তাদেরকে আপনি ছোট করছেন সন্দেহের তালিকায়, এবং এক ধরনের তাদের প্যারালাল আর একটা অ্যারেঞ্জমেন্টের জায়গা থেকে এই কাজটি করা হয়েছে। আমি নিশ্চয়ই এর পরের পার্টগুলোতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। জি, এখন পর্যন্ত যেটা মনে করি যে আমাদের জুলাই অভ্যুত্থানটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। একটা অংশ পথে ঘাটে জুলাইকে বিক্রি করছে, জুলাই বিক্রি করে নানা রকমের অনিয়ম দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছে। এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদেরকে, বিশেষ করে গত কয়েক মাসে এই এনসিপি এবং জামাতের নেতৃত্বের একটা বিরাট অংশ এবং কর্মীরা বিএনপিকে পথে ঘাটে তুচ্ছ তাচ্ছিল্য করা, গণ অভ্যুত্থানের অন্যান্য শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এর ভেতর থেকে এই অংশের যে যারা এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলেন তাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, এই বিভাজনের দায় সরকারের, কয়েকজন উপদেষ্টার এবং এই অংশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি এবং জামাত। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট রফিক সিদ্দিকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, শরীফুজ্জামান শরীফ বলছিলেন, আমি একটু প্রশ্নটা রাখি আপনার কাছে আবারও। সেনাপ্রধানের যে বক্তব্য আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটি অন্তর্বর্তী সরকারের সাথে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে, মানবিক করিডোর, সংস্কার, তারপর চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা, এই বিষয়গুলো নিয়ে কিছু জায়গায় তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, তিনি মনে করেন, উচিত বলে মনে করেন, এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হওয়া উচিত বলে তিনি মনে করেন সেনাপ্রধান। কিছু মত পার্থক্য আসলে দেখা দিয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন অ্যাডভোকেট রফিক সিকদার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শরীফ ভাইকে, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। দেশ আজকে আবারও একটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছে, এবং এটা স্পষ্ট বোঝা যায় এই কারণে যে একটা সেনাবাহিনী, একটা চৌকস একটা বাহিনী, আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী গভীর রাতে তাদেরকে মিটিং করতে গেছে। নানান রকমের প্রশ্ন কিন্তু চতুর্দিকে দানা পাচ্ছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটি বিভিন্ন লোক দিয়ে গঠিত, তারা এক একজন এক এক জায়গা থেকে আসছে, সবাইকে আমরা ভালো করে চিনিও না, সবার ব্যাকগ্রাউন্ড কি সেটাও আমাদের স্পষ্ট না। এমনকি আমি আপনাকে যদি বলি যে 91 সালের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারের কিন্তু আমরা সবাইকে চিনতাম। এমনকি সেনা সমর্থিত ওয়ান লিভেনের যে 2008 সালের যে সরকারটি ছিল, তাদেরকে আমরা চিনতাম কম বেশি। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, তাদের একেবারে হাতে গোনা কয়েকজনকে ছাড়া আমরা যাদেরকে চিনি, জানি, এখানে অনেকেই পরিচিত যশা, ডক্টর ইউনূস সাহেব সহ আমরা অনেকেই চিনি না। আবার উপদেষ্টার মধ্যে কেউ কেউ বলে যে তারা নাকি অর্বাচীন, যদিও আমি উপদেষ্টাদেরকে সম্মান রেখে কথা বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার হলেও এই সরকারের ব্যাপারগুলোতে আলোচনা করবার, দেখভাল করার ব্যাপার রাজনৈতিক দলগুলোর আছে এবং থাকবে এবং থাকছে।
অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করেছে, আরো মিটিং করবে এবং মিটিং করতে হবে, এটা স্বাভাবিক। নির্বাচনের ব্যাপারে রোডম্যাপ চেয়েছি আমরা বৃহত্তর দল বিএনপি হিসাবে। শরীফ ভাইদের দল রোডম্যাপ চেয়েছে নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। ওনারা আন্দোলনও করেছেন গণতন্ত্রের জন্য, কিন্তু বিএনপি আন্দোলন করে নাই। আমরা যেমন আওয়ামী লীগ বলতো যে এরা মুক্তিযুদ্ধ একলাই করেছে, আর কেউ করে নাই, অথচ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ভারতে যে পালায় গেছিল। বিএনপি কিন্তু সে কথাটি বলে না কখনো। বিএনপি বলে যে এই হাসিনা সরকার ফেসিবাদের বিরুদ্ধে বিএনপি সহ গণতান্ত্রিক মনা যে সকল রাজনৈতিক দলগুলো আছে, এমনকি সর্বস্তরের জনগণ আছে, সবাই কিন্তু অ্যাক্টিভ ছিল। প্রকারান্তরে যদি বলেন যে একটি নতুন একটি রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছে এনসিপি সংগঠন, একাধিক সংগঠন বাংলাদেশে থাকুক, সে ব্যাপারে আমাদের বিএনপির কোনো আপত্তি নেই। আমরা সকল সংগঠনকে সাধুবাদ জানাই, তারা যদি ভালো কাজ করে, ভালো কথা বলে। শুধু ভালো কথা বলাই না, ভালো কাজ যদি করে দেখতে পাই। একটি সংগঠনের জন্ম হয়েছে, তারা জন্মের পরেই তারা আমাদের জিয়াউর রহমান সম্পর্কে কথা বলে, জেনে না জেনেই কথা বলে, আমাদের খালেদা জিয়া সম্পর্কে কথা বলে, তারেক রহমান সম্পর্কে কথা বলে, বিএনপি সম্পর্কে কথা বলে। বিএনপির যে রাজনীতির বয়স, সেই বয়সটা তাদের নাই, তাদের হয় নাই, কিন্তু তারা কথা বলে বড়। এই কথা, বড় বড় কথা বলাটা এই সময়টায় খুব মুশকিল। বাংলাদেশের মানুষ কিন্তু শান্তি প্রিয়। তো অশান্তি যখন বিরাজ করছিল, তখন কিন্তু সমগ্র মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমি বারবারই বলেছি যে এই দেশের মানুষ দাবায় রাখা যায় না, তারা যখন তখন রাস্তায় নামে না। যদি অধিকারের দাবিতে রাস্তায় নামে, বিজয়ের পতাকা উত্তোলন না করে তারা ঘরে ফিরে না। সেটা কিন্তু 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশের জনগণ আরেকবার প্রমাণ করেছে, 90ও করেছিল। এখন আমার কথাটা হলো 71 তো করেছি। এখন আমার বক্তব্যটা হলো স্পষ্ট যে এখন মানুষ চেয়েছিল যে একটা শান্তির পরিস্থিতি থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের সংস্কার যেটুকু হয়েছে 10টার মধ্যে 6টি তো কমিশন তো অলরেডি সংস্কার হয়ে গেছে। খুব বেশি আর সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করি। এখন আর নানা রকমের এনার্কি তৈরি না করে কিংবা ইস্যু তৈরি না করে, এই যে মানবিক করিডোর, এগুলো তো রাজনৈতিক দলের কাজ, নির্বাচিত সরকারের কাজ। এই সকল ব্যাপারে এতগুলো এজেন্ডাতে না গিয়ে সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। কিন্তু তা না করে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, জনগণের মধ্যে নানা রকমের সন্দেহ সংশয় দেখা দিয়েছে। জনগণের একটা অংশ সন্দেহ করে অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা কি করবে, তারা কি সঠিক সময় নির্বাচন দেবে কিনা। আবার একটা অংশ সন্দেহ করে যে আমাদের দেশে যে সেনাবাহিনী আছে, তারা গভীর রাতে কেন এই সমাবেশ সভা করতে গেল। হ্যাঁ, তাদের সভা করার অধিকার, এখতিয়ার যে কোনো সময় আছে। সেনাপ্রধান তার বাহিনীকে নিয়ে যে কোনো সময় বসতে পারে, সে এখতিয়ার আছে। কিন্তু প্রশ্ন রাখে এই কারণে যে তারা সন্ধ্যায় ঘুমায় পড়ে উঠে, তাদের কার্যক্রম থাকে। তাহলে গভীর রাতে এই মিটিংটি করার উদ্দেশ্যটা কি ছিল, সেটা জানতে চায় মানুষ, সংশয় থাকে মানুষের। আরেকটা ব্যাপার যে সেনাপ্রধান যে বলেছেন যে তোমার আর রাজনৈতিক কোনো অভিভাবক নাই, এটা তিনি ক্লিয়ার করতে চেয়েছেন যে রাজনৈতিক অভিভাবক ছিল এবং তাকে তিনি পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এখন আর নাই, এখন নাই, এটা সত্য, এটা উনি ক্লিয়ার করেছেন, সেটা ভালো। তিনি একজন বিশ্বস্ত, রাজনৈতিক ভাবে আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের একজন বিশ্বস্ত তিনি ছিলেন, সরকারের বিশ্বস্ত এবং আওয়ামী লীগ সরকারের অবশ্যই বিশ্বস্ত ছিলেন তিনি। কারণ আওয়ামী লীগের এই গত 15 বছরের দুঃশাসনের আমলে সেনা প্রধানকে আমরা দেখি নাই গুরুত্বপূর্ণ মিটিং করে সিদ্ধান্ত নিতে যে আমাদের উপরে এই যে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হলো, গুম করা হলো। সেদিন কিন্তু সেনাবাহিনী কিন্তু নিশ্চুপ ছিল। পরিশেষে আন্দোলনের মাঝে কিন্তু বাধ্য হয়েছে। একটা জিনিসকে আমি বলবো আপনাকে যে এখানে আমরা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসলেই উদার, সবসময় কিন্তু উদার হওয়া ঠিক না। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা ভেবেছিলাম, বা আমাদের দল হয়তো ভেবেছিল, আমি জানি না, যে হাসিনা ফেসিবাদের বিদায় হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, যাই হোক হোক, যারাই বসুক। কিন্তু ন, এখানে আমাদের কারা বসবে, কারা চালাবে, কারা কি করবে, সবকিছু আমাদের সিদ্ধান্তের সাথে আমাদের জড়িত থাকা উচিত ছিল। কতটুকু জড়িত ছিল আমি জানি না, তবে আমার মনে হয় উচিত ছিল আরো বেশি সক্রিয়। এবং আমরা না, শুধু অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, শরীফ ভাইদের দল, সকল দলগুলোই আরো সোচ্চার হওয়া দরকার ছিল। এই সকল আন্দোলনের মধ্যে, অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের যেমন পালিয়ে গেছে হাসিনা সহ 300 পার্লামেন্টের মেম্বার, অপরাধীরা পালিয়ে গেছে, একইভাবে উচিত ছিল যে সকল সরকারের অন্যান্য যে ল অ্যান্ড এজেন্সি ফোর্স গুলো আছে,
সবগুলোরই পরিবর্তনের দরকার ছিল। অ্যাডভোকেট রফিক শিকদার, সেটা কিন্তু- আমি একটা প্রশ্ন রাখি আপনার কাছে। এই যে নির্বাচন ইস্যু আমি যদি একটু তুলে ধরি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এই যে নির্বাচনের, জাতীয় নির্বাচনের যে ইস্যু, এই বিষয় নিয়ে কি আসলে বিএনপির সাথে সরকারের যে সম্পর্ক, এই সম্পর্কে কি দূরত্ব বাড়ছে, ফাটল বাড়ছে? আপনি এই ব্যাপারে কি বলবেন? বাড়ছে তো স্পষ্ট, কতটা বেড়েছে সেটাই আসলে প্রশ্ন। জি, এই সরকার বুঝতে পারছে না যে আমরা যে দাবিটা জানাচ্ছি সরকারের কাছে, এটা মানলে বা শুনলে সরকারের জন্যই অনেক ভালো হবে এবং তাদের পথ মসৃণ হবে। তারা আমাদের কথাটা বুঝতে পারছে না। আমরা সরকারকে বিদায় করার জন্য আমরা বলছি না, বরং সরকারের মঙ্গলের জন্য বলছি, স্থিতিশীলতার কারণে বলছি। যতই দেরি করবে, অলরেডি অস্থিতিশীল কিন্তু হয়ে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারতেছেন। পরিস্থিতি কিন্তু চতুর্দিকে কিন্তু বেসামাল। যে আজকে শাহবাগের রাস্তা বন্ধ, আজকে আপনার এই যে কাকরাইলের রাস্তা বন্ধ, সবকিছু বন্ধ, সব জায়গায় মিছিল মিটিং হচ্ছে দাবি আদায়ের। কিন্তু এই সরকার আমলে তো আর এইভাবে রাস্তা বন্ধ করে দাবি আদায়ের করার কথা কাজ ছিল না। সরকার কিন্তু সেদিকে আমাদেরকে বাধ্য করছে। এভাবে যদি বাধ্য করে তাহলে লাভ হবে কার, সেটা বুঝতে হবে। এই সরকারের লাভ হবে? সরকারের কোনো লাভ হবে না। নির্বাচন না হলে কার লাভ হবে, এটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। নির্বাচন না হলে যারা ফেসিবাদ ছিল, পতিত স্বৈরাচার, তাদের লাভ হবে। তাদের যদি লাভ হয় তো লোকসান হবে কাদের? বাকি সবাই আমাদের, সকল জনগোষ্ঠীর, সকল রাজনৈতিক দলের। অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে তাদেরও তো লোকসান হবে, কারণ তাদের ব্যর্থতার দায় কে নিবে? আমরা তো ব্যর্থতার দায় নিতে চাই না। ব্যর্থতার দায় নিতে চাই না বলি তাদেরকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না এবং সফল হতে চাই। সফল হলে যত দ্রুত, কিসের ডিসেম্বর, সরকার ইচ্ছে করলে রোডম্যাপ করতে পারে, এখন নির্বাচন তারিখ দিয়ে দেওয়া উচিত, দ্রুত তফসিল ঘোষণা করে দেওয়া উচিত। আবার দেখেন যে নির্বাচন কমিশন মাত্র গঠন, তাদের বিরুদ্ধে আবার কিছু ছেলে পেলে দেখলাম যে মিছিল করতেছে নির্বাচন কমিশনের সামনে। সংখ্যায় খুবই কম, হাসতে ইচ্ছে করে, আবার কাঁদতেও ইচ্ছে করে যে এটা কেন, এটা কি? এই যে তামাশাগুলো চতুর্দিকে চলতেছে, এটার পিছনে সে কারণেই বলছি আমরা রাজনৈতিক দল হিসেবে যে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় ততই ভালো। এখানে জেনারেল ওয়াকার যেটা বলেছে সেটা তিনি সেনাপ্রধান হিসাবে না বললেও সমস্যা নাই, বলেছে কোনো অসুবিধা নাই যে নির্বাচন ডিসেম্বরের ভিতরে হতে হবে বা এর আগে হতে পারে, এটা উনি বলতে পারেন, সুবিধা নাই। সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। মানবিক করিডোরের ব্যাপারে যে কথাটি বলেছেন, এটি তো আমাদের সকলেরই কথা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এই সকল বড় বড় দায়িত্বগুলো নেবে, পার্লামেন্ট আলোচনা করবে, ডিবেট হবে, তারপরে সেখানে সিদ্ধান্ত হবে, দেশের স্বার্থ সবকিছু দেখবে। সেই স্বার্থে যদি ভালো হয়, সবাই যদি মতামত দেয় পার্লামেন্টে, এবং রাজনৈতিক দলগুলো আছে, সব রাজনৈতিক দল তো পার্লামেন্টে যাবে না, তো না গেলে ওই সকল রাজনৈতিক দলগুলোর কি গুরুত্ব নেই? রাজনৈতিক দলগুলো সংখ্যায় আকারে যদি ছোট হয় বলে বলে, অনেক রাজনৈতিক দল আছে আমাদের দেশে, তারা দেশপ্রেমিক, তাদের গুরুত্ব অনেক বেশি, তো তাদেরকে তো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আওয়ামী লীগ হয়তো দেয় নাই। আওয়ামী লীগ ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে পিঁপড়ার মতো মনে করতো, পাড়ে দিয়ে তেলা পোকার মনে করতো। আমাদের বিএনপি, তারেক রহমান, বেগম খালেদা জিয়া, আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা দেশপ্রেম আছে এবং ফেসিবাদের সাথে গত 15 বছর হাত মিলায় নাই শুধুমাত্র এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, তাদের অবশ্যই তারা অনেক ত্যাগী এবং সময়ের পরিক্রমায় তারা সাহসী যোদ্ধা, দেশপ্রেমী। সুতরাং আমরা তাদেরকে নিয়ে আমরা কাজ করব। এমনকি আজকে যে সরকারে আছে তারা অসহ্য হয়ে গেছে যে নির্বাচন দিলে তাদেরকে চলে যেতে হবে, তারা কোথায় চলে যাবে? তারা তো দেশেই থাকবে। তাদের মধ্যে যদি কেউ ভালো করে কাজ করতে চায় তাহলে তো কাজ করতে পারবে। কাজ করার তো জায়গা আছে দেশে, এটা সরকারের, রাষ্ট্রে অনেক জায়গা আছে। এটা আমরা বারবার বলেছি, আমাদের নেতা তারেক রহমান সেটা ধারণা করেন। আর নির্বাচন হলে আমরা বিএনপি যে জয়লাভ করব এটাও তো আমরা কাউকে বলিনি। জনগণের কাছে আমরা 31 দফা ছেড়ে দিয়েছি। 31 দফা জনগণ যদি ধারণ করে যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচনে দেয়, আমরা যাব। আমাদেরকে না দিয়ে যদি শরীফ বেদের দলকে দেয়, ওনারা যাবে, কোনো সমস্যা তো নাই। মানুষের কাছে রফিক শিকদার, আমি আসবো। জনগণের, রাষ্ট্রের মালিক এখন জনগণ, জনগণের কাছে ক্ষমতা এখন। জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচিত হবে, তারা দেশ চালাবে। জি, ধন্যবাদ আপনাকে। শরীফুজ্জামান শরীফ, এই যে সেনা প্রধান আগেও বলেছেন এবং এই যে আবারও যে বললেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি যে বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হওয়া উচিত, এই জাতীয় নির্বাচন নিয়ে সেনা প্রধান বারবার তার যে বক্তব্য, এতে কি সরকারের ভাবনায় আসলে কোনো প্রভাব পড়বে অথবা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনি? ধন্যবাদ। প্রথমত আমি যেটা মনে করি, সেনা প্রধানের এই যে বক্তব্যটা,
এটি সেনাপ্রধান যদি নাও দিতেন, রাজনৈতিক দলগুলো, দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোরও এই বিষয়টা ভাবনা আনা দরকার। আমাদের দেশের সেনাবাহিনীকে আমরা ব্যারাকের বাইরে প্রায় 1 বছর হতে চললো আমরা ব্যারাকের বাইরে রেখেছি। একটা শৃঙ্খলা বাহিনী যার প্রথম কাজ দেশের রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করা, তাদেরকে আপনি ব্যারাকের বাইরে কতকাল রাখতে পারেন? এবং এটি দীর্ঘকাল রাখার কারণে তাদের শৃঙ্খলাবোধ, আনুগত্য, যে জায়গাগুলো তাদের বেসিক, সেই জায়গাগুলোতে নানা সময় দেখা গেছে যে চিড়। সুতরাং সেনাবাহিনীর স্বার্থেই আমাদের উচিত, সরকারের উচিত ছিল সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের দিকে যাওয়া, এবং যে অ্যারেঞ্জমেন্টের মধ্য থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে দিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সময়সীমা তাদেরকে জানিয়ে দেওয়া বা জনগণকে জানিয়ে দেওয়া। কিন্তু অজ্ঞাত কারণে সরকারের ভেতর থেকে দেখা গেছে যে সরকার এই কাজটি করার ক্ষেত্রে এক ধরনের অনীহা তাদের মধ্যে আছে। আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যতগুলো কথা বলেছেন, তিনি কখনোই দেশের গণমাধ্যমের কাছে এই বিষয়টা বলেন। তিনি বলেছেন বিদেশি গণমাধ্যম। সেনাপ্রধানের এই বক্তব্য বা সেনাপ্রধানের এই সময়সীমার বিষয়টাকে আমি অন্যায্য দেখি না, এই কারণে যেহেতু আপনাকে তাদের সহযোগিতাটা নিতে হচ্ছে, আইন শৃঙ্খলা সহ অনেকগুলো কাজে সেনাবাহিনীর যেহেতু সহযোগিতা নিতে হচ্ছে, সুতরাং এই বাহিনীর প্রধান হিসাবে তিনি নিশ্চয়ই তাদের ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়ে সরকারের কাছে একটা সময়সীমা তিনি তার প্রয়োজনীয়তা অনুধাবন করে এই ঘটনাগুলোর ভেতর থেকে যে প্রতিক্রিয়া হচ্ছে, নিশ্চয়ই তিনি তার বাহিনীর প্রতিক্রিয়াটা আমাদের থেকে তিনি বেশি বুঝতে পারছেন। সেই কারণে তার বাহিনীকে ব্যারাকে ফিরে নিয়ে যাওয়ার জন্য তিনি একটা সময়সীমা সরকারের কাছে বলতেই পারেন। কিন্তু লক্ষণীয় ব্যাপার যে সরকারের পক্ষ থেকে যে সংস্থাটি তাকে সহযোগিতাটা করছে, তাদেরকে যথাযথ সম্মান করা, তাদের যথাযথ কোঅপারেশনটা নেওয়া এবং তাদের সাথে একটা মানে ভালো সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে গতকালকে সেনাপ্রধানের ভাষণের ভেতর থেকে দেখা গেল যে সরকারের একটা অনীহা আছে। তাদের সাথে আপনি তাদের কাছ থেকে সিকিউরিটি হেল্পটা নেবেন, আপনি তাদের কাছ থেকে সহযোগিতাটা নেবেন, আপনার গদিটাকে নিরাপদ রাখার জন্য সহযোগিতা নেবেন, কিন্তু আপনি বেসিক জায়গাগুলো তাদের সাথে আলাপ করবেন না, এবং কখনো কখনো আপনি এদেরকে একটু ইগনোর করা, এদেরকে একটু ছোট করার একটা প্রচেষ্টা আমি এদের মধ্যে দেখছি। এখন যারা হাই হাই করে উঠছে সেনাবাহিনীর প্রধানের এই বক্তব্যের ভেতর থেকে, আমি জানি না রফিক ভাইরা প্রতিক্রিয়াটা কিভাবে জানাবেন। আমরা গত 8 মাসে দেখছি 15 বছর দমন পীড়ন নির্যাতনের মুখে থাকা বিএনপিকে গত 8 মাসে যারা টেম্পো স্ট্যান্ড বানিয়েছে। জি, শরীফুজ্জামান শরীফ, আমি আসবো আপনার কাছে আবারও। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে আসি আরেকটি বিষয় নিয়ে। বিষয়টি হলো অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আপনি প্রতিবেদনটি নিশ্চয়ই দেখেছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন, যে সরকারের কোনো পদক্ষেপ কি আসলে জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলছে কিনা, আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। এখন পদক্ষেপগুলো কি, সেগুলো কি আপনি ধরিয়ে দিবেন না আমি আপনাকে খুঁজে বের করব? জি, আমি আপনাকে বলছি। এর মধ্যে আমি একটু তুলে ধরি আপনার সামনে। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গত বুধবার, এবং তাতে বলা হয়েছে চলতি মাসের 12 তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ, প্রকাশনা এবং অনলাইন প্রচারণা নিষেধাজ্ঞা জারি করা হয়। আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে। নতুন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তী সরকার। গুম বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে আগের সরকারের আমলে গুমের মতো অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতে পর্যাপ্ত পদক্ষেপ দেখা যায়নি। এছাড়া গুম ঠেকাতে খসড়া আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না।
আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারের পক্ষে মত দিলেও দলের কার্যক্রম নিষিদ্ধে সমর্থন দেয় না মানবাধিকার সংস্থাটি, এবং তারা বলছে যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। জি, অ্যাডভোকেট রফিক শিকদার। রাজনৈতিক দলের শুধু কর্মকাণ্ড না, রাজনৈতিক দলের সভা সমাবেশ নিষিদ্ধ করাও কিন্তু সংবিধান পরিপন্থী। আর্টিকেলের 36, 37, 38, 39 আছে যে আপনার সভা করার অধিকার আছে, বক্তব্য দেওয়ার অধিকার আছে, লিখবার অধিকার আছে, বলবার অধিকার আছে। আমরা গত 15 বছর কিন্তু আমরা রাজনৈতিক দল ছিলাম, কিন্তু আমাদের সেই অধিকারটা কিন্তু আওয়ামী লীগ ক্ষুণ্ণ করেছিল, আমাদের খর্ব করেছিল। আমরা কিন্তু সভা সমাবেশ করতে পারি নাই, শান্তিতে করতে পারি নাই, সুখে করতে পারি নাই। আমরা গুলি খেতে হয়েছে, আমাদের রক্ত ঝরেছে, আমাদেরকে নিহত হত্যা করা হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, বন্দী করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, হাজার হাজার মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, ঘরবাড়ি ভাঙা হয়েছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়েছে, এবং কি প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বসে বলেছেন গুলি করো গুলি করো, সন্তানকে গুলি করেছে, বাবা মা কেঁদেছে। আবার বলেছে গুলি করো গুলি করো, বাবা মা নিহত হয়েছেন, সন্তান ইতিম হয়েছে। আবার বলেছে গুলি করো, মা বিধবা হয়েছে, বাবাকে হত্যা করেছে। এরকম অসংখ্য ঘটনা এই আওয়ামী লীগ আমলে ছিল। এরকম একটি হত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট সরকারের এই সময়টার মধ্যে বিচার করতে পারলো না। তারা পালিয়ে গেল, তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেল। কোন পথ দিয়ে পালিয়ে গেল? প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে দেওয়া হলো, কেন দেওয়া হয়েছিল? সেদিন কি তাকে গ্রেপ্তার করা হতে পারত? গ্রেপ্তার করে সেনাবাহিনী বলতে পারতো না তাকে আমরা গ্রেপ্তার করেছি, আপনারা এবার থামেন? কি করতো জনগণ? সেখানে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল। এবং প্রকারান্তরে আওয়ামী লীগের দুঃশাসনে যারা খুনের সাথে জড়িত অনেকেই পালিয়ে গেছে, এবং এখনো পালিয়ে আছে, তারা দলাচল বাইরে আছে। আমরা দৃশ্যত সে বিচারগুলো দেখতে পারি না। তো এখানে এই আওয়ামী লীগ সরকার পালিয়েছিল, তারা কিন্তু তাদের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড গত 9 বছর আমরা দেখি নাই করেছে। তাদের পিতার 15 আগস্ট গেল, 5 আগস্টের পরে এক পাতিল খিচুড়ি কোথাও রান্না করে নাই, পিতার জন্য দোয়ার আয়োজন করে নাই। তারা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীর মাজারে যায় নাই, 16 ডিসেম্বরে সাভারে স্মৃতিসৌধে যায় নাই, 21 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা যায় নাই, 26শে মার্চেও শহীদ মিনারে যায়, স্মৃতিসৌধে যায়। তার মানে আওয়ামী লীগ কিন্তু জাতীয়ভাবে, রাজনৈতিক ভাবে তারা হারিয়ে গিয়েছিল, পালিয়ে গেছিল। কারণ তারা খুনি, তারা অর্থ পাচারকারী, তারা লোভী, তারা দুর্নীতিবাজ, তারা মানসিকভাবে তারা হেরে গেছে, ভেঙে গেছে। সে কারণে মানুষের সামনে, জনসমক্ষে তারা আসতে ভয় পায়, এবং তাই হয়েছিল। এখন আমার কথাটা হলো, তাদেরকে নিষিদ্ধ করে তাদেরকে আরো বরং সুযোগ করে দেওয়া হলো যে তাদের আর জনসমক্ষে আসতে হলো না। এটা ঠিক যে তাদের কোনো আসতে হচ্ছে না, কর্মকাণ্ড করতে হচ্ছে না, কর্মকাণ্ড তারা এমনি করছিল, তো তাদের কর্মকাণ্ড করার সুযোগ আর রহিত করে দেওয়া হলো। কথাটা হলো, হ্যাঁ করেছেন যদি আপনারা দায়িত্ব নিয়ে করে থাকেন, এটা যে জামাত ইসলামকে আওয়ামী লীগ করেছিল, হ্যাঁ জামাত ইসলামের যারা অপরাধী ছিল তাদেরকে ফাঁসি দিয়েছে, তাদেরকে মামলা দিয়েছে, সবকিছু করার পরে তো ওই বাকি যারা আছে, নতুন যারা প্রজন্ম, তারা তো আর ওই অপরাধী না, তাদের রাজনীতি করার অধিকার তো আছে। এখন বাপ চুরি করেছে, এই জন্য সন্তান তো সেই চুরির দায়ে তো জেল খাটবে না, বাপের দায়ে বাপ খাটবে। শিশু যখন বাপ চুরি করেছিল, সন্তান শিশু ছিল, শিশুর তো তার কোনো অপরাধ নাই। সুতরাং আওয়ামী লীগকে, জামাতকে ব্যান করেছিল, সেই কারণে কি আবার জামাত এই সরকারের সাথে মিলে আওয়ামী লীগকে ব্যান করলো কিনা, ওই সকল খেলার মধ্যে আমরা নাই, আমরা এগুলোর মধ্যে নাই। আমরা আমাদের রাজনীতি স্পষ্ট, বিএনপি আমরা যা বলি তাই করি, এবং আমরা স্পষ্ট অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে ধন্যবাদ। আমাদের রাজনীতি, আমি বলি আমাদের রাজনীতি সঠিক বলেই জনগণ আমাদের সাথে বারবার থাকে। যতবারই নির্বাচন হয়েছে, আল্লাহর মধ্যে জনগণ আমাদেরকে বিপুল ভোটে, আওয়ামী লীগকে ধরাশায়ী করে বিপুল ভোটে আমাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে সুষ্ঠু আবার নির্বাচনগুলোতে। স্ট্যান্ডার্ড 91 সাল সহ যদি বলি। সুতরাং এটা আমি দাম্ভিকতা বলছি না, এটা অহংকার নয়, এটা গর্ব, এটা জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং তারা আমাদেরকে ভালোবাসে। এখন আপনি আসেন যে এই মানবতা বা যেটা বলছেন, আমি বরং বলবো যে যারা মানবতাবাদী অপরাধী করলো গত 15 বছর, তাদেরকে সুযোগ করে দেওয়াটাই তো এই সরকারের একটা অমানবিক কাজ। যদি আমি আপনাকে বলি, তাদেরকে সুযোগ করে দিয়েছে পালাতে, এটাই সরকারের বড় অমানবিক কাজ। জি, অ্যাডভোকেট রফিক শিকদার, আমাদের সময় একদম কম হাতে, যদি আপনি শেষ করেন। জি, কি দিয়ে শেষ করব? না, আপনাকে ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই, আমার হাতে আমি আপনাকে বলি, আজকে এই যে সিটি কর্পোরেশন নিয়ে সারা বাংলাদেশে, আপনার সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার চিটাগাং দিলেন, আরো জায়গাতে
আবার আপনি এখানে ঢাকাতে আদালত সবকিছুতেই করেছে, আপনি দিবেন না সময় শেষ পর্যায়ে, 4 দিন 5 দিন বাকি ছিল। এই যে সরকারের যে কিছু ভ্রান্ত সিদ্ধান্ত সব জায়গায় হস্তক্ষেপ করা, আমি বলতে চাই যে এখান থেকে সরকার বেরিয়ে আসতে হবে। এবং সরকার অবশ্যই একটা অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং বিএনপির সাথে যারা আরো অভিজ্ঞ রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে দ্রুত বসে নির্বাচনের তফসিল ঘোষণা করে তারিখ ঘোষণা করে সেদিকে এগিয়ে যাওয়া উচিত। কাউকে আর অন্য সুযোগ দেওয়া উচিত না। হ্যাঁ, সেনাবাহিনী কাজ করবে, সেনাবাহিনী কাজ করছে। আমরা সেনাবাহিনীতে দেখতে চাই। সেনাবাহিনী একটা অধীনস্থ সরকারের অধীনে একটা বাহিনী। হ্যাঁ, তবে এটা ঠিক যেটা শরীফে বলেছেন যে দীর্ঘদিন তারা বাইরে আছে, এটা সেনাবাহিনীর যে শৃঙ্খলা থাকে বা তাদের মেজাজটা থাকে সেরকম কিন্তু হয় না। সেই জন্য তাদেরকে ব্যারাকে যেতে হলেও তো একটা সময় লাগবে। আজকে যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দিবে কে? পুলিশের প্রতি মানুষের আস্থা নাই, শ্রদ্ধা নাই। কারণ কি, পুলিশ নিজেই এখন আজকে ইয়ে হয়ে গেছে। সুতরাং আমি বলবো এখান থেকে আস্থা ফিরে আনতে হবে। পুলিশের দোষ হতে পারে, পুলিশ বাহিনীর তো দোষ না। সেনাবাহিনী কর্তৃপক্ষ কর্মকর্তার দোষ হতে পারে, সেনাবাহিনী কখনো দোষ না। সেনাবাহিনী আমাদের গর্বিত। সুতরাং এখানে সেনাবাহিনী তো যদি কেউ কোনো ষড়যন্ত্র করতে চায়, সেনাবাহিনীর মধ্যেও যদি কেউ চায় যে দেশে অশান্তি তৈরি করবে কিংবা কোনো ভিন্ন কোনো শক্তির মদদে তারা আবার ঘুরিয়ে দাঁড়াবে, আমাদের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি বিএনপি, অতন্ত্র পরি এবং অপরাপর রাজনৈতিক দল, আমরা কিন্তু সমস্ত চক্রান্ত এবং সমস্ত ষড়যন্ত্র রূপতে কিন্তু আমরা বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে কোনো ধরনের এই দেশের আর নতুন করে দেশে ফেসির জন্ম হবে, নতুন করে নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটবে, আমরা এটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার। সকল অঙ্গনে আমরা কিন্তু অত্যন্ত। আমাকে অনুষ্ঠান শেষ করতে অনেক ধন্যবাদ। আমাদের সময় সীমিত, এই জন্য আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করতে পারছি না। নিশ্চয়ই কোনো আলোচনা হবে। শরীফুজ্জামান শরীফ, 1 মিনিট সময়, যদি সংক্ষেপে আপনার কথাটা শেষ করেন। জি, সংক্ষেপে যেটা, আমাদের রাজনীতি হঠাৎ করে আবার একটা অন্ধকার কুয়ার মধ্যে পড়ে যাচ্ছে। এখান থেকে দেশের স্বার্থ, রাজনীতিকে উদ্ধার করার জন্য যেমন রাজনৈতিক ঐক্যমত দরকার, তার আগে সরকারের একটা আন্তরিকতা দরকার। সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা দরকার তারা আসলে কি ভাবছে। সরকারের ভেতর থেকে যারা জুলাইয়ের অভ্যুত্থানের স্পিরিটকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিতও করা দরকার এবং প্রয়োজনে তাদেরকে সরকারের বাইরে নিয়ে আসা দরকার। বাংলাদেশের মানুষ সচেতন থাকবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার যে কোনো বাধাকে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। একই সঙ্গে বাংলাদেশকে কেন্দ্র করে বিদেশিদের যে নানা রকমের খেলা, সরকারের ভেতরে বিদেশি শক্তির যে উপস্থিতি কারণে যে শঙ্কাটা তৈরি হয়েছে, এই শঙ্কাটার বিরুদ্ধেও মানুষ সচেতন থাকবে, সজাগ থাকবে, প্রয়োজনে সেটিকে প্রতিরোধ করবে। এটি আমরা প্রত্যাশা। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।